পাঠ করছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি। আজ প্রথম পর্ব। লেখক বইটি উৎসর্গ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের উদ্দেশ্যে। বইটির ভূমিকা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের তরুণেরা দেশের জন্য এক অসাধ্য সাধন করেছে। 16 বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সব আশার বাতি যখন নিভে গিয়েছিল, তখনই বাংলাদেশের তরুণেরা সবাইকে চমকে দিয়ে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিয়েছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করলেও তারা শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার অসামান্য দক্ষতায় তরুণদের যে কয়েকজন অসীম সাহস নিয়ে গোটা জাতিকে নতুন দিনের আলোর পথে নিয়ে এসেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের অন্যতম। আসিফ এবং অন্য ছাত্রনেতারা আমার সঙ্গে নানাজনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিল। আসিফের সঙ্গে আমার সহকর্মীদের মাধ্যমে যোগাযোগ শুরু হয় 1 আগস্ট থেকে। তরুণেরা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এই স্বৈরাচারকে হটাতে হবে। অনেকদিন পর এখনো ভাবতে অবাক লাগে, স্বৈরাচার যখন পূর্ণ উদ্যমে তার নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিল, সেরকম একতরফা হত্যাকাণ্ডের রণক্ষেত্রের মাঝখানে বসে প্রচণ্ড দুঃসাহস নিয়ে ঠান্ডা মাথায় কি কেউ এমন চিন্তা মাথায় নাড়াচাড়া করতে পারে যে স্বৈরাচারের পতনের পরে কি করতে হবে? অথচ সেই ভয়াবহ পরিস্থিতিতেও সে চিন্তা হয়েছে। সেই ভাবনা থেকে আমার কথা তাদের মনে এসেছে। আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করাটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করা হয়েছে। এই দায়িত্ব নিয়ে আসিফ আমার কাছে পৌঁছানোর চেষ্টা চালাতে থাকে। সে লক্ষ্যে নানাজনের মাধ্যমে আসিফ আমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তারা আমার সম্মতি পেলে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। ছাত্রদের থেকে বার্তা একটাই, স্যার, আমরা হাসিনার পতন নিশ্চিত করবই, কিন্তু এরপরে আপনাকে দায়িত্ব নিতে হবে। আমার সহকর্মীরা আগে থেকে এরকম প্রস্তাবের কথা আমাকে জানিয়ে রেখেছিল। আমিও আমার জবাব তৈরি রেখেছিলাম। আমি আমার অপারগতা জানিয়েছি। তাদের অসাধারণ আত্মত্যাগ ও নেতৃত্বের জন্য অভিনন্দন জানিয়েছি। তাদের দ্রুত সাফল্য কামনা করেছি। আগস্টের 5 তারিখে হাসিনার পলায়নের পর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যৌথভাবে দুবার ফোন করল। দুবারই দীর্ঘ আলাপ হলো। তখন ফোনে কথা বলা সহজ ছিল না। দুবারই আসিফের ফোন থেকে কথা হলো। হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের পৃথিবী তখন সম্পূর্ণ পাল্টে গেছে। এক নতুন পৃথিবী জন্ম নিয়েছে। নাহিদ ও আসিফকে কি বলে অভিনন্দন জানাবো বুঝতে পারছিলাম না। এই তরুণেরা আমাকে সম্পূর্ণ সম্মোহিত করে ফেলেছে। আমার পূর্ব সিদ্ধান্তে অটল থাকার কোনো কারণই মাথায় এলো না। ভাবলাম, হাজার হাজার মাইল দূরে ফোনের অপর প্রান্তে এই তরুণেরা দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য অকাতরে জীবন দিয়েছে। তারা দেশকে স্বৈরশাসন মুক্ত করেছে। এ সময়ে তাদের সঙ্গ দেওয়ার চেয়ে আমার আর কি বৃহত্তর কর্তব্য থাকতে পারে? আমি সম্মতি জানিয়ে দিলাম। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হিসাবে আসিফ মাহমুদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাবলীল এই বর্ণনা সবার কাছে অবশ্য পাঠ্য হিসেবে পরিচিত হবে বলে আমার বিশ্বাস।
তরুণ বয়সে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। মন্ত্রণালয়ের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার জন্য সময় দিয়েছে। তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের বর্তমানের ও ভবিষ্যতের সব নাগরিক প্রতিজ্ঞাবদ্ধ থাকুক। বাংলাদেশের আগামীর সব নতুন প্রজন্ম তাদের মতো দুঃসাহসী হোক। দেশের সব মানুষকে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত রাখার জন্য নিবেদিত থাকুক, এই কামনা করছি। মোহাম্মদ ইউনুস, ঢাকা, ফেব্রুয়ারি 2025। লেখকের কথা। রাজনীতিতে আমার যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এর পরের দীর্ঘ 7 বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থানে। যে আশা আর সম্ভাবনায় সবকিছু ছেড়ে রাজপথ বেছে নেই, সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় 2024 সালের 5 আগস্ট। বাংলাদেশের ছাত্র ও নাগরিকেরা নিজেদের জীবনের বিনিময়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন নিশ্চিত করে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, শেষ স্বৈরাচারী পতনে। মাঝখানের সময়ের ব্যাপ্তি 2 মাস। গণঅভ্যুত্থানের পুরো সময়ে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে, নেতৃত্বে ও নীতি নির্ধারণে অবস্থান করার চাক্ষুষ অভিজ্ঞতা লেখা হয়েছে এই বইয়ে। গণঅভ্যুত্থান বিস্তৃত প্রক্রিয়া। এতে সারা দেশের অসংখ্য মানুষের বিভিন্ন অবদান রয়েছে। তার সবকিছু আমার চোখের সামনে ঘটেনি। বিশেষত অন্তরীণ থাকাকালীন 10 দিনে কি ঘটেছে তার কিছুই আমাদের জানতে দেয়া হয়নি। পরবর্তী সময়ে বিভিন্ন জনের কাছে এই সময়ের ঘটনা ধারার কথা শুনেছি। এই বইয়ে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত আমার অভিজ্ঞতা এবং আন্দোলনের কৌশল নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে লিখেছি। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা সহ দেশের সর্বত্র অসংখ্য মানুষ অবদান রেখেছেন। একটি বড় ঘটনার পেছনে অজস্র ছোটখাটো ঘটনার সমাহার থাকে। এই বইয়ে আমি ছাত্র জনতার অভ্যুত্থানের মতো বিপুল ঘটনাধারার বর্ণনা সাধারণভাবে দিয়ে গেছি। এ কারণে অনেক লোকের নাম, বহু ঘটনা স্বাভাবিকভাবে বাদ পড়ে গেছে। তার জন্য আগেই মার্জনা চেয়ে রাখছি। এই অভ্যুত্থান নিয়ে আরো বহু মানুষ নিশ্চয়ই লিখবেন। সবার হাতে সেই ইতিহাস ধীরে ধীরে পূর্ণতা পাবে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ তৈরি করেছে। গণঅভ্যুত্থানের ইতিহাস ও অভিজ্ঞতা সংরক্ষণ এ কারণে জরুরি। বইটি প্রথমা প্রকাশন প্রকাশ করেছে। প্রথমাকে ধন্যবাদ জানাই। বইটির প্রথম খসড়া রচনায় আমাকে সহযোগিতা করেছেন প্রথম আলোর প্রতিবেদক আসিফ হাওলাদার। তবে বইটির সার্বিক গ্রন্থনা ও চূড়ান্ত রূপ দিতে আমাকে দিনের পর দিন সহযোগিতা করেছেন লুৎফর ভাই, লুৎফর রহমান, নির্বাহী সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং জাহিদ আহসান, দপ্তর সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা। গণঅভ্যুত্থানের পরে দেশের 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। এই গুরুদায়িত্ব পালনের মধ্য থেকে গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের দায়ে বই লেখার কাজে হাত দিতে হয়েছে। 2 মাসের সব ঘটনা প্রবাহ সবিস্তারে বইয়ে সন্নিবেশ করা সম্ভব নয়। অনেক কিছু আমার স্মৃতিতেও নেই। আশা করি পাঠকেরা মার্জনার সঙ্গে বইটি পাঠ করবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
6 নিলয়, হেয়ার রোড, ঢাকা, ফেব্রুয়ারি 2025। আন্দোলনের ডাক। 2024 সালের 5 জুন দুপুর। চানখারপুলে ঢাকা মেডিকেলের পাশের গ্যারেজে আমার স্কুটি ঠিক করাচ্ছি। সেখানে থাকা অবস্থায় ফেসবুকে দেখতে পেলাম একটা রিটের রায়ে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করেছে। 2018 সাল থেকে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের বেশ কিছু অর্জন ছিল। এই খবরটা দেখার সঙ্গে সঙ্গে মনে হলো আমাদের অধিকারের লড়াইগুলো মূল্যহীন হয়ে যাচ্ছে। এরকম মনে হওয়ার কিছু কারণ ছিল, যেমন আবরার ফাহাদের শাহাদাতের পর ছাত্রদের সংগ্রামের কারণে বুয়েটে অন্য কোনো ছাত্র সংগঠনের রাজনীতির অধিকারী ছিল না বলে প্রকান্তরের ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়। কিছুদিন আগে সেটাও হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল। মনে হচ্ছিল 2024 সালের 7 জানুয়ারি দামি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ আরো শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে এবং ইতিমধ্যে দলটির যে ক্ষতিগুলো হয়েছিল সেগুলোকে পুনরায় প্রতিষ্ঠা করেছে। এটা ছিল আমাদের জন্য খুবই কষ্টকর অনুভূতি, কারণ আমাদের দীর্ঘ লড়াইয়ের অর্জনগুলো বিলীন হয়ে যাচ্ছে। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তখনই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলাম। সে সময় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল ছিল ছাত্রদের উল্লেখযোগ্য একটি অর্জন। আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। এটাও শিক্ষার্থীদের লড়াইয়ের ফসল। এসব অর্জন একের পর এক মুছে দেওয়া হচ্ছিল। কোনো বিরোধী দল ছাড়াই 7 জানুয়ারি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিলেন। সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা চূড়ান্তভাবে পরাজিত হয়ে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা বারবার পরাজিত হতে দেখছিলাম। ঈদের পরে আন্দোলন একটা ট্রলে পরিণত হয়েছিল। সব মিলিয়ে ফ্যাসিবাদ এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের যে গণতান্ত্রিক লড়াই, তাতে পরাজিত হতে হতে একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। 5 জুন কোটা পুনর্বহালের রায় দেখার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে এক পোস্টে লিখি, আমাদের সব অর্জন একে একে বিলীন হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ আরো বড় দৈত্যরূপে হাজির হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক, আমাকে ফোন করে বলল, ভাই, এটা নিয়ে কি কিছু করা যায়? তখন বিকেল। গ্যারেজ থেকে স্কুটি ঠিক করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গেলাম। সেখানে নাহিদ ভাই, নাহিদ ইসলাম, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রিফাত রশিদ, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য, এবং হাসিব আল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। মূলত গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দ প্রাথমিকভাবে সেখানে একত্র হই। আমরা আলাপ করছিলাম কিভাবে হাইকোর্টের দেয়া কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদ করা যায়। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপগুলোতে কোটা পুনর্বহালের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে কর্মসূচি নিয়ে সেখানে কেউ আলাপ করছিল না। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এমন একটা পরিস্থিতি। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখানো দরকার। সাধারণত যখন কোনো কর্মসূচিতে জমায়েত কম হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা সন্ধ্যায় সেই কর্মসূচি দিই। এতে 20 থেকে 25 জন মানুষ স্লোগান দিলেও জনবলের ঘাটতিটুকু চোখে পড়ে না। মনে হয় বড় কর্মসূচি হচ্ছে।
আলোচনা শেষে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আমরা সেদিন সন্ধ্যা 7:30টায় একটা কর্মসূচি ঘোষণা করি। নিজেদের ফেসবুক প্রোফাইল এবং বিশ্ববিদ্যালয় গ্রুপগুলো সহ অনলাইনের কর্মসূচিটির প্রচারণা শুরু হয়। স্কুটিতে করে আমি নীলক্ষেতে চলে যাই। সেখান থেকে কর্মসূচি সফল করার জন্য লিফলেট, ব্যানার, ফেস্টুনের কাগজ, আর্ট পেপার এবং মার্কার পেন নিয়ে আসি। লাইব্রেরির সামনে যখন ফেস্টুন আর প্লে কার্ড প্রস্তুত করছি, তখন আমাদের মধ্য থেকে 3-4 জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভেতরে পাঠানো হয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আমাদের একটা অভিজ্ঞতা ছিল। বিসিএস বা সরকারি চাকরি প্রত্যাশীদের বেশিরভাগই লাইব্রেরিতে পড়াশোনা করে বলে সেখানে এ ধরনের কর্মসূচিতে জমায়েত বেশি হয়। লাইব্রেরিতে চাকরি প্রত্যাশী এবং অন্য শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। খুব যে বেশি সাড়া পাবো সেই প্রত্যাশা আমাদের ছিল না, কিন্তু 5 জুন ভালোই সাড়া পাওয়া গেল। 500-600 শিক্ষার্থী আন্দোলনে নেমে এলেন। সেদিন আমরা ক্যাম্পাসে একটা মিছিল করে লাইব্রেরির সামনে এসে বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করি। আন্দোলনটা আমাদের দীর্ঘ সময় ধরে করতে হতে পারে বলে সেখানে আমরা উন্মুক্ত স্বেচ্ছাসেবক আহ্বান করি। সে আহ্বানে 25 থেকে 30 জন সাড়া দেয়। পরে তাদের নিয়ে সমাজবিজ্ঞান চত্বরে দাঁড়িয়ে আমরা আলোচনা করি কিভাবে সামনের দিনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করা যেতে পারে। এই সময়টাতে আমাদের কোর গ্রুপের সঙ্গে আরো কয়েকজন এসে যুক্ত হন, যারা আন্দোলনের নেতৃত্ব দিতে পারবেন এবং নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে আগ্রহী। সায়েন্স লাইব্রেরিকে কিভাবে এই আন্দোলনে যুক্ত করা যায়, এই বিষয়টি নিয়েও সেদিন আলোচনা হয়। হলের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করা এবং পরদিন থেকে আন্দোলন পরিচালনার কৌশল ইত্যাদি বিষয়েও সেখানে কথা হয়। প্রাথমিক আলোচনা শেষে অন্যরা চলে যাওয়ার পর নাহিদ ইসলাম সহ আমরা আলোচনা করি এই আন্দোলনের রাজনৈতিক চেহারাটা কিরকম হতে পারে। আমরা দীর্ঘদিন ক্যাম্পাসের ছাত্র রাজনীতি ও বিভিন্ন ধরনের তৎপরতার সঙ্গে জড়িত ছিলাম। ছাত্র শক্তির নতুন ও ছোট ছাত্র সংগঠন হওয়ায় অনেক ঝুঁকির বিষয় ছিল। নির্দিষ্ট মানুষজন হওয়ায় আমাদের আঘাত করা এবং লক্ষ্যবস্তু বানানোটা খুব সহজ। আমাদের ধারণা ছিল আমাদের টার্গেট করে দমিয়ে দিতে পারলে বাকিদেরও থামিয়ে দেয়া ছাত্রলীগের জন্য সহজ হবে। ক্যাম্পাসে তখন যে পরিস্থিতি, তাতে এই বিষয়টা সবসময় মাথায় থাকতো। এসব বিবেচনায় নিয়ে আমরা আলোচনা করি কৌশলে কিভাবে আন্দোলন এগোনো যায়, কিভাবে প্রয়োজনে পরিচিত মুখগুলোকে পেছনে রেখে অপেক্ষাকৃত কম পরিচিতদের সামনে রাখা যায়, যাতে আমরা টার্গেট না হই এবং আন্দোলনের নেতারা কোনো ট্যাগিং কালচারের শিকার না হন। সব আন্দোলনকে তখন নানা রকমের ট্যাগ দেয়া হতো, শিবির, মৌলবাদী, জঙ্গি ইত্যাদি। ছাত্র শক্তি বলে ট্যাগ দিয়ে যাতে আন্দোলনের কোনো ক্ষতি করতে না পারে, কোটা পুনর্বহালের রায় যাতে আমরা বাতিল করতে পারি, সেটাই ছিল মূল লক্ষ্য। প্রথম দিকে দাবি ছিল 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা। তবে 2018 সালে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা ঠিকই বহাল ছিল। আমাদের মধ্যে আলোচনা হয়, আসলে বৈষম্য নিরসন করতে হলে সব শ্রেণীর চাকরির ক্ষেত্রে একই দাবি হওয়া উচিত। আন্দোলনে অংশগ্রহণ বাড়ানোর জন্য এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। চাকরির খাত খুবই অপ্রতুল হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকার 7 কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির প্রত্যাশী থাকে। সেই প্রত্যাশা থেকে সবাইকে যুক্ত করা এবং প্রকৃতপক্ষে বৈষম্য নিরসন করতে সব শ্রেণীর কোটা সংস্কারের আকাঙ্ক্ষাকে আন্দোলনের রূপ দেওয়া নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে তখন ফেসবুকেও এক ধরনের বিভাজন দেখা যায়। অধিকাংশেরই মতামত কোটা বৈষম্যের বিষয়টি সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আমরা জানতাম
5 জুনের পর বেশি দিন ক্যাম্পাস খোলা থাকবে না, কারণ সামনে ঈদুল আজহা। তাই ঈদের পর আবার আন্দোলন শুরু করতে যা যা করা প্রয়োজন তাই করতে হবে। তখনই কোনো কমিটি না করে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা এগিয়ে নিতে চেয়েছি। ক্যাম্পাসের বাইরেও অনলাইনে বৃহত্তর জনমত গঠনের দিকে বেশি নজর দেওয়া হয়েছিল। 6 জুন আমরা একটা কর্মসূচির ডাক দিই। সে সময় পর্যন্ত দাবি ছিল কোটা পুনর্বহাল করা চলবে না, যেটা বাতিল ছিল তা বাতিলই থাকতে হবে। 5 জুন হাসিব ও রিফাত কোটা পুনর্বহাল চায় না নামে একটা ফেসবুক গ্রুপ খোলে। ক্যাম্পাসে বহুদিনের অ্যাক্টিভিজম ও আন্দোলনের ফলে পরের সারির নেতৃত্বেরও অভিজ্ঞতা ছিল কিভাবে জনসম্পৃক্ততা বাড়ানো যায়। তাছাড়া তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপগুলোতে ছাত্রলীগের ওয়াচডগ হিসেবে থাকার প্রবণতা আগে থেকেই ছিল। পোস্ট অনুমোদন হওয়া নিয়েও ছিল জটিলতা। এসব কারণে পরের সারির কর্মীরা নতুন গ্রুপ খোলার প্রয়োজন অনুভব করে। তারা 5 জুনের কর্মসূচির আগে একটা গ্রুপ খুলে ফেলে। সেদিন রাত থেকে ওই গ্রুপে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে থাকে। আমরা ছাত্র শক্তি গঠন করেছিলাম 2023 সালের 4 অক্টোবর। শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ ঘটানোর জন্য ছাত্র শক্তি মিটিং মিছিলের চেয়ে পাঠচক্র, রাষ্ট্রকল্প লাইব্রেরি, ব্যক্তিগত স্তরে কথা বলা ইত্যাদির উপর গুরুত্ব দেয়। তৎকালীন সরকার বিরোধী ছাত্র রাজনীতিতে ব্যক্তিগত স্তরে সংযোগ ছিল না। এই উদ্যোগের অংশ ছিল 6 চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বরের লাইব্রেরির এক পাশে। সেখানে বসে আমরা আড্ডা দিতাম। যেসব শিক্ষার্থীকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিভিন্ন জ্ঞানতাত্ত্বিক ও সমসাময়িক বিষয়ে লিখতে দেখতাম, যারা রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন, তাদের সঙ্গে সেখানে আড্ডা দিতাম, মত বিনিময় করতাম। পাঠচক্র, লাইব্রেরি সহ বিভিন্ন বিষয়ে পাশাপাশি আমাদের ছেলেরা শনিবারের আড্ডা নামে টিএসসিতে একটা গানের প্রোগ্রাম করত। এটা প্রতি শনিবার হতো। প্রতি বৃহস্পতিবার, গুরুবার আড্ডা নামে একটা আলোচনা হতো। শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ বাড়াতে এরকম বিভিন্ন কর্মসূচি ছিল। পাশাপাশি আমরা ছাত্র রাজনীতিতে দায় ও দরদের কথা বলেছি। ছাত্র শক্তির এসব চর্চার কারণে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পরে সংযোগ তৈরির কাজ আরো সহজ হয়। প্রতিবাদী ও রাজনৈতিক সামাজিকভাবে যারা সচেতন, তাদের যুক্ত করে ফেলতে খুব বেগ পেতে হয় না। তারা আবার তাদের পরিচিতদের মাধ্যমে সংযোগ আরো বাড়াতে সহযোগিতা করেন। ক্যাম্পাসে নাহিদ ভাইয়ের ব্যাপক রাজনৈতিক পরিচিতি ছিল না, কারণ তিনি ডাকসু নির্বাচনের পর তৎকালীন ছাত্র অধিকার পরিষদ থেকে অব্যাহতি নেন। তবে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমি ছিলাম এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ক্যাম্পাসে রাজনৈতিকভাবে সক্রিয় হিসেবে আমার পরিচিতি ছিল। সে পরিচয়ে থাকা সত্ত্বেও আন্দোলনে আসতে কেউ দ্বিধাবোধ করেনি। ব্যক্তিগত সম্পর্ক, বোঝাপড়া, রাষ্ট্র সমাজ নিয়ে আলোচনা, পাঠচক্র ইত্যাদির কারণে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। সেই সময়কার বাস্তবতায় সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে সামনে রেখে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সহজ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলে থাকা সত্ত্বেও ছাত্রলীগের অনেকেই, বিশেষ করে যারা হলের লাইব্রেরিতে পড়ত, আন্দোলনে যুক্ত হয়। কোটা সংস্কারের দাবি ছিল মূলত ভাতের দাবির মতো। একদিকে বেকারত্ব, অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে অর্জন কোটামুক্ত বিসিএস কেড়ে নেওয়ায় সবাই বিক্ষুব্ধ ছিল।
সঠিক সময়ে আহ্বান করার কারণে সবাই প্রতিবাদে অংশগ্রহণের সুযোগ পায়। স্বাভাবিকভাবে প্রথম দিকে অংশগ্রহণ অতটা ব্যাপক ছিল না। কেউ বুঝে উঠতে পারেনি আন্দোলন আদৌ সফল হবে কিনা। এর মধ্যে বুয়েটে আবার ছাত্র রাজনীতি চালু হওয়ায় সবার মধ্যে ভীতি কাজ করছিল। কোটা পুনর্বহালের পর থেকে তৎকালীন সরকারের অনুগত ও সমর্থকেরা বলতে শুরু করলো, এটা আদালতের বিষয়, বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা আদালত অবমাননার শামিল। এ ধরনের একটা চাপ এবং ক্যাম্পাসের সার্বিক মনস্তাত্ত্বিক অবস্থা দ্বিধাবিভক্ত থাকায় আন্দোলনে অনেক বেশি মানুষ যুক্ত হবে শুরুতে এমন প্রত্যাশা আমাদের ছিল না। তবে শিক্ষার্থীদের চাপা ক্ষোভের কারণে বেশ ভালো সংখ্যায় আন্দোলনকারী যুক্ত হয়। ছাত্রলীগের হামলা এবং আন্দোলনকারীদের ট্যাগ দিয়ে দমন করা নিয়ে অনেকে উদ্বিগ্ন ও শঙ্কিত ছিল। তবে দাবিটা ভাতের সঙ্গে সম্পর্কিত হয় আন্দোলনে ভালো একাত্মতা গড়ে ওঠে। 6 জুন থেকে কর্মসূচিগুলোতে ব্যাপক সাড়া পড়ে যায় এবং জমায়েত ঘটতে থাকে। সার্জিস আলম, বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, ও হাসনাত আবদুল্লাহ সহ বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, অনেকে এদিন থেকে আন্দোলনে যুক্ত হন। তারা সায়েন্স লাইব্রেরিতে পড়তেন। কোটা পুনর্বহাল চায়না গ্রুপের মাধ্যমে 7 কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়। এছাড়া একসময় ছাত্র অধিকার পরিষদের সঙ্গে সংযুক্ত থাকার কারণে সব কলেজের রাজনীতি সচেতন শিক্ষার্থীদের সঙ্গে আমার সম্পর্ক ও পরিচিতি ছিল। কিভাবে আন্দোলন জোরদার করা যায় সে ব্যাপারে তাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে মতামত নিয়েছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে কর্মসূচি দেয়া হয়। অনেকে প্রেস ক্লাবেও কর্মসূচি করেছেন। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ে। কোটা পুনর্বহাল চায়না নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির নেতাকর্মীদের উদ্যোগে ফেসবুক গ্রুপ খোলা হয়। সেখানেও কর্মসূচি পালিত হয়। পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কোটা সংস্কারের দাবি প্রকট হয়ে ওঠে। তবে আমরা অন্য কথা ভাবছিলাম। আমাদের ভাবনা ছিল ঈদের ছুটির শেষে ক্যাম্পাস খোলার আগ পর্যন্ত আন্দোলনটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। 6 জুনের কর্মসূচির পর এ বিষয়ে আলোচনা হয়। 7 ও 8 জুন সাপ্তাহিক ছুটির দিনে আমাদের কোনো কর্মসূচি ছিল না। এই 2 দিন আমরা জনসংযোগ করি। আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হল ও লাইব্রেরিতে চাকরির জন্য পড়াশোনা করেন এবং কোনো রাজনৈতিক পরিচিতি নেই এমন শিক্ষার্থীদের সাহায্য নিই। তারা হলের রিডিং রুমে গিয়ে মৌখিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনে আসতে অনুরোধ করেন এবং নিজেদের বন্ধুদেরও বলেন। 9 জুন আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। মিছিল শেষে আমাদের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে রিটের বিষয়ে তাদের পিটিশন করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দেয়। সবাই কোটা সংস্কারকে আদালতের বিষয় বলছিল বলে আমরা আন্দোলনের পাশাপাশি আইনি উদ্যোগগুলো অব্যাহত রাখছিলাম। সেদিন রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে আমরা আলটিমেটাম দিই। 30 জুন পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকছে বলে আন্দোলনের কৌশল হিসেবে সেই দিন পর্যন্ত আলটিমেটাম দিয়ে বলি যে এই সময়ের মধ্যে কোটা পুনর্বহালের রায় বাতিল করতে হবে। তা না হলে আমরা আবার আন্দোলনে যাব। 9 জুন থেকে জুন মাসের বাকি সময়গুলো আমাদের জন্য অসম্ভব চ্যালেঞ্জিং ছিল। পাশাপাশি একটা সুযোগও ছিল। বাংলাদেশের মানুষ অনেক সময় খুব দ্রুত সবকিছু ভুলে যায়। আমাদের মনে এই ভয় বা শঙ্কা ছিল যে কোটার বিষয়টি মানুষ ভুলে যেতে পারে। জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল সহ বিভিন্ন পরীক্ষা শুরু হওয়ার কথা।
বাস্তবতার কথা মাথায় রেখে আন্দোলন সংগঠিত করার জন্য আমরা কয়েকটা টিম গঠন করি। ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ছোট ছোট কর্মসূচি পালন করেছে, সেসব বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করার জন্য আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ও আব্দুল হান্নান মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা পর্যায়ের কলেজগুলোর সঙ্গে কারা যোগাযোগ করবে তাও ঠিক করে দেওয়া হয়েছিল। সারা দেশে এ ধরনের টিম গঠন করা হয়। প্রতিটি টিমে 4-5 জন করে সদস্য ছিল। টিমগুলোকে ছাত্র শক্তির নেতাকর্মীদের পাশাপাশি অন্যদেরও যুক্ত করা হয়। একটা ভয় সবসময় ছিল, আন্দোলনকে টার্গেট করা শুরু হলে প্রথম টার্গেট হবে ছাত্র শক্তি, যাদের রাজনৈতিক পরিচয় আছে। তাদের টার্গেট করা সহজ। আন্দোলনের দ্বিতীয় স্তরের নেতৃত্ব তৈরি করা হয় এবং তাদেরও সবার সঙ্গে যোগাযোগ তৈরি করার ব্যাপারে আমরা সচেতন ছিলাম। কোনো কৌশলগত কারণে আমাদের পিছনে চলে যেতে হলে তারা যাতে আন্দোলনটা এগিয়ে নিতে পারে এবং মানুষ যাতে ভুলে না যায়, সেই চিন্তা থেকে টিমগুলো সারা দেশে যোগাযোগ স্থাপন এবং অনলাইন প্রচারণা জারি রাখছিল। তারা ফোনে যোগাযোগের পাশাপাশি অনলাইনেও সভা করেছে। কাদের, বাকের, মাসুদ, রিফাত, হাসিব, নাহিদ ইসলাম, আমি সহ আরো অনেকে সারা দেশের সঙ্গে মিটিংগুলো করছিলাম। এ সময় ফেসবুকে অনেক গ্রুপ খোলা হয়। একটা গ্রুপ খোলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার জন্য। ইব্রাহিম নীরব বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য এই গ্রুপটা দেখতেন। 7 কলেজকে যুক্ত রাখার জন্য তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছিলাম। ঢাকার অন্যান্য কলেজের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নির্দেশনা দেওয়া হয়। এই কর্মযজ্ঞের পেছনে আমাদের মূল লক্ষ্য ছিল 1 জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে আন্দোলন শুরু করা। কারণ 9 জুন পর্যন্ত যা হয়েছে তা ছিল বিচ্ছিন্ন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করছিলাম কোটা পুনর্বহাল করা চলবে না নামে। অন্যান্য জায়গায়ও সেটা হচ্ছিল, কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যানারে, কখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ব্যানারে। আমাদের কৌশল ছিল বিচ্ছিন্নভাবে চলা এই কর্মসূচিকে অভিন্ন ব্যানারে অন্তর্ভুক্ত করা। তবে তখনও আমরা কোনো সাংগঠনিক কাঠামো দাঁড় করাইনি, কারণ ঈদের ছুটির সময়ে কোনো কাঠামো করে দিলে এটিকে টার্গেট করার একটা চেষ্টা হবে এবং ছুটির মধ্যে নেতাদের তুলে নেওয়া এবং তাদের পরিবারকে চাপ দেওয়া হবে, এই আশঙ্কা আমাদের মধ্যে ছিল। আমাদের কয়েকজনের নামে রাজনৈতিক মামলাও ছিল। পুরনো মামলার জেরে আমাদের জেলে নিয়ে যাওয়া খুব সহজ হতো। 5 থেকে 9 জুন পর্যন্ত প্রথম দিকের কর্মসূচিগুলোতে আমাদের কৌশল ছিল এক এক দিন এক একজন সামনে আসা। নেতৃত্বের পরিবর্তন হতে থাকলে সুনির্দিষ্ট কাউকে লক্ষ্যবস্তু বানানো কঠিন। প্রথম দিন নাহিদ ইসলাম, দ্বিতীয় দিন আমি, তৃতীয় দিন কর্মসূচি ঘোষণা করেন মাহিন সরকার। নেতৃত্ব যাতে চিহ্নিত না হয়ে যায় এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে, সে কারণে এই কৌশল নেওয়া হয়েছিল। গণ অভ্যুত্থান সফল করতে আমাদের এই কৌশল যথেষ্ট ভূমিকা রেখেছিল। সাধারণভাবে এই উদ্যোগ নিয়েছিলাম যাতে ছুটির সময়টাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা না যায়, আর ছুটিটাকে আমরাও কাজে লাগাতে পারি। ওই সময় ভারতীয় পণ্য বর্জনের একটা প্রচারণা চলছিল। সেটার পক্ষে আমরাও বিভিন্ন সময়ে ফেসবুকে লেখালেখি করেছি, সমর্থন জুগিয়েছি। আন্দোলনের সময় সেই পোস্টগুলো আমরা ডিলিট করে দিতে বাধ্য হই। ক্যাম্পাসে তখন এমন একটা পরিবেশ যে রাজনৈতিকভাবে আমাদের পূর্ববর্তী কর্মকাণ্ডকে ট্যাগ দিয়ে
আন্দোলন দমিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ছাত্রলীগ বা গোয়েন্দা সংস্থাগুলো যাতে সে সুযোগ না পায়, সেজন্য ফেসবুকের আগের রাজনৈতিক পোস্টগুলো আমরা অনলি মি করে দিই। ৭ জানুয়ারির পাতানো নির্বাচনের বিরুদ্ধে ৬ জানুয়ারি রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের একটা প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। সেই কর্মসূচির একটা আলোকচিত্র আমার ফেসবুক প্রোফাইল পিকচার ছিল। ছবিতে আমার হাতে ধরা একটা ফেস্টুনে লেখা ছিল নো ইলেকশন আন্ডার হাসিনা। সেটাকেও অনলি মি করে আমি নতুন একটা প্রোফাইল ছবি আপলোড করি। এ ধরনের বিভিন্ন কৌশল তখন আমাদের অবলম্বন করতে হয়। ৫ জুনের পর থেকে আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করি। টিএসসিতে আড্ডা দিতাম বলে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের সরব উপস্থিতি ছিল। ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ, আরমানুল হক ও উমামা ফাতেমা, ছাত্র ইউনিয়নের মাইন আহমেদ, তাদের সঙ্গে আন্দোলন এগিয়ে নেওয়ার ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছিল। তবে ৯ জুনের আগ পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক সংশ্লিষ্টতা বেশি হলে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা থাকায় আনুষ্ঠানিকভাবে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু আন্দোলনের বিষয়কে সবাইকে জানানো হচ্ছিল। আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি, ছাত্রলীগ বিভিন্ন আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির পরে হামলা চালায়। হামলা বা অন্য বিপদের সময় যাতে অন্য ছাত্র সংগঠনগুলো এগিয়ে আসে, সেজন্য তাদের সঙ্গে সমঝোতা স্থাপন করা ছিল গুরুত্বপূর্ণ। আন্দোলনে হামলা হলে ভয় ও ক্যারিয়ারের চিন্তায় সাধারণ শিক্ষার্থীরা আসতে চায় না। তখন সাধারণত ছাত্র সংগঠনগুলোই বিভিন্ন কর্মসূচি বা বিবৃতির মাধ্যমে এগিয়ে আসে। সে কারণে তাদের অবগত করে রাখা হয়েছিল। তখনও ছাত্রদলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। তবে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে ছাত্রদলেরও কারো কারো সঙ্গে বিচ্ছিন্নভাবে কথা হচ্ছিল। ছাত্র শিবিরের সঙ্গেও তখন পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আন্দোলনে যাতে ট্যাগিং না হয় সেজন্য আমাদের সিদ্ধান্ত ছিল আক্তার হোসেন, বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও তৎকালীন গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক, সামনে আসবেন না। তাই প্রথম দিকে তিনি আন্দোলনের সামনে আসেননি। এছাড়া ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ছাত্রশক্তিতেও তিনি তখন যথেষ্ট সময় দিতে পারছিলেন না। আন্দোলনের শুরুর দিকে আমাকে নিয়েও অনেকের আপত্তি ছিল। নাহিদ ইসলাম ও আবু বাকেরের রাজনৈতিক পরিচিতি অপেক্ষাকৃত কম হওয়ায় কেউ কেউ তাদের কাছে গিয়ে আমার ব্যাপারে এই অভিযোগ করত যে আমি ছাত্র অধিকার পরিষদের নেতা। এজন্য আমি কাউকে দোষ দেই না। তখনকার বাস্তবতার কারণেই তারা অভিযোগ করেছে। সন্ধ্যায় অন্য কোনো কাজ না থাকলে আমরা সাধারণত ৬ চক্রের জায়গাটাতে বসতাম। মাহফুজ ভাই, মাহফুজ আলম, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন গবেষণার কাজে যুক্ত ছিলেন। তিনি রাত ৮টা-৯টার দিকে ৬ চক্রে আসতেন। সারা দিনে আন্দোলন কেন্দ্রে কি কি কাজ হলো, সামনের দিনে কি কি করতে হবে, সেগুলো আমরা আলোচনা পর্যালোচনা করতাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত। ঈদের পর ২৬-২৭ জুনের মধ্যে আমরা ক্যাম্পাসে ফিরে আসি। সেই সময় থেকে সবার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু। অনলাইনে আন্দোলনকে আলোচনায় আনার পাশাপাশি অফলাইনে আমাদের বিভিন্ন পরিচিত জন ও গ্রুপের সঙ্গে আবার আলোচনা শুরু করি। এ পর্যায়ে আমরা দাবিগুলো আরেকটু গুছিয়ে আনি। আন্দোলন শুরু হয়েছিল কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করার দাবিতে।
1 জুলাই থেকে আমরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলন শুরু করি। এ পর্যায়ে আন্দোলন থেকে 4 দফা দাবি পেশ করা হয়। এর আগে আদিবাসীদের কোটা, নারীদের কোটা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা রাখার বিষয়গুলো আলোচনা হয়। 1 জুলাইয়ের আগে লাইব্রেরির সামনে কয়েক দফায় উন্মুক্ত আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে দাবিগুলো নির্ধারণ করা হয়। 29 জুন লাইব্রেরির ভেতরে ঢুকে উন্মুক্ত আলোচনার জন্য আহ্বান করা হলে সবাই লাইব্রেরির সামনে জড়ো হয়। পরে হ্যান্ড মাইকে সেখানে আলোচনা হয়। উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন মতামত দেয়। এর মধ্য দিয়ে সবার ঐকমত্যের মাধ্যমে 4 দফা তৈরি হয়। হলগুলোতেও আমরা এ ধরনের আলোচনা করার চেষ্টা করি। 1 জুলাইয়ের কর্মসূচিটা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে যুক্ত করার দরকার ছিল, যাতে আন্দোলনে সবাই একাত্মতা অনুভব করে। বিভিন্ন পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়টাকে অনেক জটিল করে দেখানো হচ্ছিল। তবে আমরা জানতাম, নির্বাহী আদেশেই এ সমস্যার সমাধান সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোটা প্রতিফলনও যাতে থাকে, সেটাই আমাদের ভাবনায় ছিল। আদিবাসী ও প্রতিবন্ধীদের জন্য কোটা আবশ্যক। আমাদের মূল দাবি ছিল 2018 সালের কোটা বাতিলের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সব শ্রেণীর সরকারি চাকরিতে অনধিক 10% কোটা রেখে কোটার পুনর্বণ্টন বা সংস্কার। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। যে কোনো চাকরিতে একবারই ব্যবহার করা যাবে। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। তখন পর্যন্ত কোটায় প্রার্থী না পাওয়া গেলে পদ খালি রাখা হচ্ছিল। এ কারণে অনেকেই সুযোগ পাচ্ছিলেন না। এছাড়া দুর্নীতি মুক্ত ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি উঠেছিল। সে সময়টাতে দেশব্যাপী আমলাদের দুর্নীতির মুখোশ উন্মোচন ও দুর্নীতি বিরোধী প্রচারণা চলছিল। আমাদের ব্যাপারে অভিযোগ করা হচ্ছিল যে ছাত্ররা শুধু তাদের স্বার্থের বিষয়ে কথা বলে, জাতীয় বিষয় নিয়ে তাদের মনোযোগ নেই। অনেক দুর্নীতির ঘটনা তখন গণমাধ্যম নানা মাধ্যমে সামনে এনেছিল। সে কারণে এই দাবিটাকে আমরা অন্তর্ভুক্ত করি, যাতে সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনের সংযোগ অনুভব করে এবং ছাত্রদের দাবি যে শুধু নিজেদের চাকরি নয়, সেই বার্তাটা দেয়া যায়। 4 দফা দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন আবার শুরু হয়। এবার আন্দোলন শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে। এর আগ পর্যন্ত আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে। মূলত 1 জুলাইয়ের আগে আলোচনার মধ্যে আন্দোলনকে একটা নির্দিষ্ট ব্যানারে নিয়ে আসার কথা ভাবা হচ্ছিল। তখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিন্ন ভিন্ন ব্যানারে আন্দোলন চলছে। আমরা ভাবলাম, এক কাট্টা শক্তির প্রদর্শন করতে হলে একটা অভিন্ন ব্যানার প্রয়োজন। 29-30 জুন রাতে মল চত্বরে আমরা আন্দোলনের সংগঠক ও আগ্রহীদের সঙ্গে বসে আলোচনা করি। সেখানে ব্যানারের জন্য বিভিন্ন নাম প্রস্তাব করা হয়। ব্যানারের নামটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রেখে কি করে এমন একটা নাম দেয়া যায় যাতে দেশব্যাপী সবাই ব্যবহার করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। আলোচনায় কোটা সংস্কার সংক্রান্ত অনেক নাম আসে। বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতেও কয়েকটা নাম নিয়ে ভোট হয়। সেখানেও অনেকে অনেক নাম প্রস্তাব করছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম একটা সর্বজন গ্রাহ্য নাম রাখতে। এর আগে 27 বা 28 জুন সম্ভবত আব্দুল হান্নান মাসুদ আমাকে বলেছিল, নামের মধ্যে বৈষম্য বিরোধী শব্দটা রাখা যায়। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই একটা সাধারণ চর্চা ছিল। কোনো একটা ব্যানার প্রতিষ্ঠা হয়ে গেলে পরবর্তী সময়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে সেটিকেই কাজে লাগানো। একই ভাবনা আমাদের মাথায় ছিল,
আলোচনা চলতে থাকে। 30 জুন রাতে মল চত্বরে যে বৈঠক হয়, সেখানে সবার মতৈক্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামটা চূড়ান্ত হয়। যদিও ফেসবুক জরিপে অন্য একটা নামে বেশি সমর্থন এসেছিল। প্রায় 11টা বিশ্ববিদ্যালয় ও কয়েকটা কলেজের সঙ্গে তখনও আমাদের যোগাযোগ ছিল। তাদের আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কর্মসূচি করার নির্দেশনা দিই। তখন পর্যন্ত ফেসবুক গ্রুপের নামের পরিবর্তন হয়নি, কারণ এরই মধ্যে কোটা পুনর্বহাল চলবে না নামটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল। ঈদের ছুটির পর আন্দোলনে কেমন সাড়া পাওয়া যাবে তা নিয়ে আমাদের মধ্যে শঙ্কা ছিল, কিন্তু 1 জুলাইয়ের কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গেল। 2 জুলাই আমরা হলগুলোতে আরো মনোযোগ দিই। 4 দফার পক্ষে হল থেকে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য কর্মসূচি শুরুর 1 ঘন্টা আগে প্রতিটি হলে গিয়ে আহ্বান করা হয়। প্রতিটি হলের জন্য আমরা ভিন্ন ভিন্ন টিম করে দিয়েছিলাম। এর আগে আদালত সহ নানা বিষয় সামনে আসায় অনেকের মধ্যে একটা দ্বিধা ছিল, কিন্তু 4 দফা দাবি সুনির্দিষ্ট হওয়ার পর সর্বত্র জনমত সৃষ্টিতে আমরা বেশ সুবিধাজনক অবস্থায় ছিলাম। 4 জুলাই কোটা নিয়ে হাইকোর্টে একটা শুনানি হওয়ার কথা ছিল। শুনানিতে যাতে আমাদের দাবির প্রতিফলন ঘটে, সেই লক্ষ্য সামনে রেখে চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছিলাম। সেজন্য আমরা ক্যাম্পাস থেকে একটা বড় মিছিল নিয়ে নিউ মার্কেট ও কাটাবন ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করি। সেদিন মিছিলের সারি অনেক লম্বা ছিল। 1-1.5 ঘন্টা মিছিলের পর সবাই ক্লান্ত হয়ে পড়ে, তাই শাহবাগে কিছুক্ষণ অবরোধ করে রাস্তা ছেড়ে দেয়। তখনকার অবস্থা বিবেচনায় শাহবাগ অবরোধ একটা বড় ব্যাপার ছিল। আমাদের পরিকল্পনা ছিল 3 জুলাই একটা বড় অবরোধ করা এবং 4 জুলাই শুনানি চলাকালে মাঠে শক্ত অবস্থান রাখা। কিন্তু এই ঘোষণা আমরা আগেভাগে দেইনি, তাহলে আমাদের হয়তো শাহবাগে যেতেই দেয়া হতো না। তার আগে আমাদের 2 জুলাইয়ের সফল কর্মসূচিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়। সেদিন আমরা একটা বড় মিছিল করতে পারি। 3 জুলাই আবার আমরা শাহবাগ অবরোধ করি। এই কর্মসূচি শুরুর আগেই খবর পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের আসতে ছাত্রলীগ বাধা দিচ্ছে। সংঘর্ষ এড়ানোর জন্য আমরা সেগুলোকে সেভাবে বলাটাকে এড়িয়ে চলি। সেদিন 3-4 ঘন্টা আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। বারবার পুলিশ এসে আমাদের উঠিয়ে দেওয়ার জন্য সমঝোতার চেষ্টা করছিল। বারবারই তারা বলছিল এখন উঠে না গেলে ব্যবস্থা নেওয়া হবে, কাঁদানে গ্যাস, টিয়ার সেল ছোড়া হবে ইত্যাদি। আমাদের কর্মসূচিতে মেয়েদের অংশগ্রহণ ছিল ব্যাপক। আন্দোলনের সফলতার একটা বড় কারণ মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মেয়েদের নিরাপত্তা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ ছিল, তবু আমরা অবস্থান কর্মসূচিতে অনড় থাকি। পরদিন হাইকোর্টের রায়কে প্রভাবিত করার জন্য আমরা বার্তা দিতে চেয়েছিলাম, যাতে রায়টা শিক্ষার্থীদের পক্ষে আসে। 4 জুলাই হাইকোর্টে শুনানি হওয়ার কথা, তাই আমরা সেদিন শিক্ষা অধিকার চত্বর অবরোধের বিষয়ে আলোচনা করি। আন্দোলনের মধ্যে কেউ যদি আদালতের দিকে একটা ঢিল ছুঁড়ে বা ফটক ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমন আশঙ্কা থেকে শিক্ষা অধিকার চত্বর অবরোধের সিদ্ধান্ত থেকে আমরা সরে আসি। মিছিল হাইকোর্ট এলাকার সড়ক দিয়ে শাহবাগে আসে। 4 জুলাই 5-6 ঘন্টা শাহবাগ অবরোধ করা হয়। ধীরে ধীরে আন্দোলনের পরিধি বাড়তে থাকে। আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ে। আমরা যখন শাহবাগ অবরোধ করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন অবরোধ করেছিল ঢাকা আরিচা মহাসড়ক, যা কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল।
উত্তরবঙ্গ থেকে ঢাকার প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনের প্রতি মানুষের নজর কাড়া সহজ হয়। সরকারও আন্দোলনকে গুরুত্ব দিতে বাধ্য হয়। আন্দোলন থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়। এতেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। ১ জুলাই থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকেরাও ক্লাস পরীক্ষা বর্জন করছিলেন। শিক্ষকদের সঙ্গে বিক্ষিপ্তভাবে আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ছিল আওয়ামী লীগপন্থী নীল দলের নিয়ন্ত্রণে। তবু আমরা বারবার এই আন্দোলন থেকে শিক্ষকদের আন্দোলনের সমর্থন জানাচ্ছিলাম, যাতে তারাও আমাদের প্রতি সমর্থন জানান। তবে আমাদের আন্দোলন নিয়ে তারা বরাবরই নীরব ছিলেন। শিক্ষকদের আন্দোলনের কারণে আমাদের আন্দোলনে শিক্ষকদের পক্ষ থেকে সেভাবে বাধা আসেনি। নইলে দেখা যেত কোনো আন্দোলনে অংশ নিলে শিক্ষকেরা শিক্ষার্থীদের চিহ্নিত করে রাখতেন। পরে তাকে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটত। ফলে শিক্ষার্থীদের অনেকে ভয়ে আন্দোলনে অংশ নিত না। শিক্ষকরাও তখন আন্দোলনে থাকায় অন্তত এ ব্যাপারগুলো ঘটেনি। আমাদের জন্য আকস্মিকভাবে একটা ইতিবাচক বিষয় ঘটল। কর্মসূচিগুলোতে আমরা ব্যাপক সাড়া পাই। প্রতিটি বিভাগের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা ৪ থেকে ৫ জুলাইয়ের মধ্যে অভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানের সঙ্গে একাত্মতা জানায়। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুমুল প্রচার পায়। নিজ বিভাগে নিজের ব্যাচে ক্লাস পরীক্ষা বর্জন করার জন্য আমরা শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছিলাম। আমাদের টিম প্রত্যেক শ্রেণী প্রতিনিধির সঙ্গে কথা বলেছিল। এক ব্যাচ যখন একাত্মতা জানায়, তখন অন্য ব্যাচগুলোর উপর চাপ তৈরি হয়। আবার এক বিভাগ যখন সংহতি জ্ঞাপন করে, তখন অন্য বিভাগের শিক্ষার্থীদের উপর চাপ তৈরি হয়। কোন কোন বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করেছে আমরা ফেসবুকে তার হালনাগাদ তালিকা প্রকাশ করছিলাম। বলছিলাম এতটা বিভাগ বর্জন করলো, বাকিদের কি খবর? এরপর বাকিরাও ক্লাস পরীক্ষা বর্জনে সামিল হলো। শিক্ষার্থীদের যুক্ত করার কৌশল হিসেবে এটি খুবই কার্যকর পদক্ষেপ ছিল। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। এসব কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনের পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে আমাদের মধ্যে এসব নিয়ে একটা বোঝাপড়া স্বয়ংক্রিয়ভাবেই থাকত। আন্দোলনে অংশ নেওয়া বাকিদের অভিজ্ঞতা কম থাকায় দেখা যেত আমরা যেটা বলছি সেটাই বাস্তবায়িত হচ্ছে। মাঠের কর্মসূচির কৌশলগত বিষয়গুলোতে মাহফুজ আলমের তেমন সংশ্লিষ্টতা না থাকলেও অভ্যন্তরীণ বহু বিষয় তিনি দেখতেন। আন্দোলনে কারা কারা আসছেন, এই ধরনের অনেক বিষয় আমাদের দেখার মতো সময় ছিল না। প্রথম দিকে শুধু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হলেও পরবর্তী পর্যায়ে মাঠের কর্মসূচিতে অর্থ সংস্থানের ঘাটতি দেখা যায়। কর্মসূচির খরচ দিন দিন বাড়তে থাকে। পানি, মাইক ভাড়া, ব্যানার ইত্যাদির জন্য ক্যাম্পাসের সিনিয়র ও বিভিন্ন ছাত্র সংগঠনের কাছ থেকে সহযোগিতা চাওয়া শুরু করি। তারা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে থাকলো। কোনো সংগঠন হয়তো রিকশায় করে পানি নিয়ে এসে শিক্ষার্থীদের দিচ্ছে, কেউ আবার মাইক ভাড়ার দায়িত্বটা নিচ্ছে। এভাবেই চলছিল সব। কর্মসূচির সময় মাহফুজ আলম ও আক্তার হোসেন মঞ্চের পেছনেই থাকতেন। কোনো পরামর্শের প্রয়োজন হলে আমরা যেতাম। আবার বলার মতো কিছু থাকলে তারা নিজেরাই এসে আমাদের সঙ্গে কথা বলতেন। বাইরের সঙ্গে যোগাযোগ, যেমন কি হচ্ছে, ছাত্রলীগ হামলা করতে আসছে কিনা, পুলিশের অবস্থান কোথায়, এ ধরনের খোঁজখবর রাখতেন মাহফুজ আলম ও আক্তার হোসেন। তারা আশেপাশেই থাকতেন। নীতি নির্ধারণের জন্য আমাদের 25 জনের একটা গ্রুপ ছিল। সেখানে বিশ্বস্ত সংগঠকেরা ছিলেন। নিজেদের আলোচনা যাতে ফাঁস না হয় সেটা নিশ্চিত করা জরুরি ছিল। সেখানে যে সিদ্ধান্তগুলো হতো
তা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার কাজটা তারা করত, যাতে একই ধাঁচে সারা দেশে কর্মসূচি পালিত হয়।